আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক। আমরা আজকে তোমাদের পরিমিতি নিয়ে আমরা বিগত 3টি ক্লাস করিয়েছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, গত ক্লাসে আমাদের প্রথম যেটা ইউটিউবে আসে তাতে সম্পূর্ণ অংশ না এসে আমার ক্লাসের অর্ধেক অংশ এসেছিল। এটা আবার পরবর্তীতে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্লাসের মধ্যে হোমওয়ার্কটা সংশোধন আছে, এই হোমওয়ার্কটা তোমরা পাঠিয়ে দেবে। তো ভাই আজকে আমরা পরিমিতি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নের প্রথমটা এখানে নাম্বারটা হলো 3টি ধাতব ঘনকের ধার যথাক্রমে 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর আলোকে করণবাদ প্রশ্নটা হলো প্রথম ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর হলো ঘনকটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর ঘনকটির ধার যদি একটি আয়তাকার ঘনবস্তুর ধার হয় তবে আয়তাকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে এখন ক নম্বর প্রশ্নের উত্তরে আসা যায়। প্রথম ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া আছে প্রথম ঘনকের ধার 4 সেন্টিমিটার। ধার বলতে আমরা বুঝি সাধারণত 500 তল, যেমন আমার হাতে যে ডাস্টারটি আছে, ধার বলতে আমরা বুঝবো এটা 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 বা এটা। তো ঘনকের তো প্রতিটা বাহু সমান, ফলে ঘনকের প্রতিটা বাহু বা ধার আমরা বলতে পারি, বাহুকে ধার বলতে পারি। এখানে প্রথম ঘনকের ধার উল্লেখ করা আছে 4 সেন্টিমিটার। আমরা জানি কোন ঘনকের ধার a একক হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য স্কয়ার রুট 3 a একক। তবে আমাদের এখানে 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের কর্ণ হবে স্কয়ার রুট 3 a এর পরিবর্তে 4। এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে মানটা বের করি তাহলে আমাদের চলে আসে 6.928 সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের অমূলক রাশি রুট 3 আছে, এজন্য আমাদের মানটা প্রায় লিখতে হবে। এরপরে আসা যাক খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে যে 3টি ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি আমরা জানি x একক ধার বিশিষ্ট ঘনকের আয়তন x³ ঘনায়ক। আমরা যে 3টি ঘনক গলিয়ে নতুন ঘনক তৈরি করব, তো মনে করি নতুন ঘনকের ধার হলো a সেন্টিমিটার, সুতরাং নতুন ঘনকের আয়তন হবে a³ ঘন সেন্টিমিটার। এখন আমাদের এখানে যেহেতু 3টি ঘনক আছে, অতএব আমরা বলতে পারি যে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন যথাক্রমে 4 এর ক্ষেত্রে হবে 4³ ঘন সেন্টিমিটার, 5 এর ক্ষেত্রে হচ্ছে 5³ ঘন সেন্টিমিটার ও 6 এর ক্ষেত্রে 6³ ঘন সেন্টিমিটার। এখন যেহেতু আমরা এই 3টি ঘনকের সাহায্য নিয়ে নতুন একটি ঘনক বানাবো, অতএব আমরা লিখতে পারি a³ = 4³ + 5³ + 6। যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি নতুন ঘনকের ধারে এবং আয়তনে, তাই কিন্তু এখানে বাম পাশে চলে আসছে। এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করি, অর্থাৎ 4³ সমান আমরা পেয়ে যাই 64, 5 এর উপর কিউব পেয়ে যাই আমরা 125, 6 এর উপর কিউব চলে আসে আমাদের 260। ডান পাশে যোগ করলে পেয়ে যাই আমরা 405। যেহেতু আমরা এখানে এর মান চাচ্ছি, অতএব উভয় পাশে আমাদের ঘনমূল করতে হবে। যদি ঘনমূল করে দিই তাহলে 405 এর মানটা চলে আসে 7.4। আমাদের জানতে চাওয়া হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। তো আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6² তাই এখানে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা লিখলাম 6²। 6 ঠিক থাকলো, এর পরিবর্তে মানটা আমরা বসালাম। বসানোর পরে এখানে আমাদের ক্যালকুলেটরের সাথে মানটা চলে আসে 328.56 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা আসি, এখানে প্রায় লিখতে হবে, কেননা আমাদের এর মানের ক্ষেত্রে যে মানটা পেয়েছিলাম
আমাদের ঘনমূল করতে হয়েছিল, সেজন্য আমাদের এখানে মানটা প্রায় লিখতে হবে। এরপর জানতে চাওয়া হয়েছে ঘনকের পর্ণের দৈর্ঘ্য। তো এখানে নতুন ঘনকের পর্ণের দৈর্ঘ্য হবে স্কয়ার 3a। তো এখানে আমাদের স্কয়ার 3 ঠিক থাকবে, আবার এর মান যা পেয়েছিলাম আমরা এখানে তা এখানে বসিয়ে দিলাম। যদি এর মান এখানে বসিয়ে দিই, ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে মানটা চলে আসে আমার 12.817 সেন্টিমিটার। এই হলো আমাদের খ নম্বর। এবার আসা যাক গ নম্বরে। গ নম্বরে উল্লেখ করা আছে ঘনবস্তুর ধার যদি একটি আয়তাকার ঘনবস্তুর ধার হয়, তবে আয়তাকার ঘনবস্তুটি সমতলে ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। তাহলে শর্ত মতে আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হবে এখানে a = 6 সেন্টিমিটার, প্রস্থ b = 5 সেন্টিমিটার, উচ্চতা c = 4 সেন্টিমিটার। এখানে একটা বিষয় হলো যে আমরা এখানে দৈর্ঘ্যটাকে a ধরে 6 লিখেছি। এখানে a = 6 কেন হলো? আমরা তো জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় হয়ে থাকে, প্রস্থ ছোট হয়ে থাকে। এজন্য এখানে সবচেয়ে বড় যে মানটি তা হলো 6। তাই দৈর্ঘ্য হিসেবে আমরা 6 বিবেচনা নিলাম, প্রস্থ হিসেবে আমরা 5 বিবেচনা করলাম, উচ্চতা আমাদের অবশিষ্ট 3 নম্বর যে ঘনবস্তু থাকলো তা নিলাম 6 = 4 সেন্টিমিটার। অর্থাৎ এটি হলো আমাদের উচ্চতা আয়তাকার ঘনবস্তু। আর আয়তাকার ঘনবস্তু আমরা চিনি, তা কীরকম? আমার হাতে যে ডাস্টারটা, এটাকে আমরা একটা আয়তাকার ঘনবস্তুর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে আয়তাকার ঘনবস্তুর যা সমগ্রতলে ক্ষেত্রফল এই সূত্র আমরা আগে থেকে জানি, তা হলো 2 * ab + bc + c। a বলতে দৈর্ঘ্য, b বলতে প্রস্থ, c বলতে উচ্চতা। এখন যদি আমরা abc এর পরিবর্তে মানগুলো বসিয়ে দিই, তাহলে পেয়ে যাচ্ছে 2 * 6 + 5 6 * 5 + 5 * 4 + 4 * 6 বর্গ সেন্টিমিটার। এখন মানগুলো আমরা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে পেয়ে গেলাম এখানে 148 বর্গ সেন্টিমিটার। গুণ করে আমাদের এই মানটা চলে আসে। এখন এটা হলো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। এরপর আমাদের জানতে চাইছে আয়তন। আয়তন বলতে আমরা বুঝি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য এখানে a, প্রস্থ b এবং উচ্চতা আছে। অতএব আয়তাকার ঘনবস্তু আয়তন = হবে abc ঘন একক। অর্থাৎ যেহেতু এখানে আমাদের সূত্রের মতো বা সূত্র এখানে প্রয়োগ করা হলো, এর জন্য আমরা ঘন একক লিখেছি। এরপর আমরা মান বসালাম, মানটা হলো a = 6, b = 5 এবং c = 4। এখন যদি সবগুলো আমরা গুণ করে দিই, তাহলে চলে আসে 120 অর্থাৎ 120 ঘন সেন্টিমিটার। এটা একটা আছে। অর্থাৎ আমাদের এখানে অ্যানসার দুটো, একটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল 148 বর্গ সেন্টিমিটার, আর একটা হলো আয়তাকার ঘনবস্তু আয়তন, তাহলে এখানে 120 ঘন সেন্টিমিটার। এবার আসা যাক 2 নম্বর সৃজনশীল প্রশ্নে। 2 নম্বর সৃজনশীল প্রশ্নে উদ্দীপক হিসেবে এখানে একটা চিত্র উল্লেখ করা আছে। চিত্রে দেখা যাচ্ছে MNO একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের জন্য যে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য দেখা যাচ্ছে 15 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার এবং পাশে এখানে আমাদের এই সমকোণের চিহ্ন আছে। উদ্দীপকে আমাদের অবশ্য আয়তক্ষেত্র উল্লেখ করা আছে। এখানে চিত্রের উপরের অংশে দেখা যাচ্ছে একটা বৃত্তের অংশ। তাহলে এই উদ্দীপকের আলোকে প্রথম জানতে চাওয়া হয়েছে ক নম্বর প্রশ্নে বৃত্তচাপ BP এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ বৃত্তচাপ বলতে পরিধির একটা অংশ আমরা বুঝি। তো পুরো বৃত্তটা এখানে না তুলে ধরে শুধু বৃত্তের একটা অংশ তুলে ধরা হয়েছে, আর PP হলো আমাদের এখানে সেই বৃত্তচাপ। এই ক নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের আলোকে BP এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আসা যাক ক নম্বর প্রশ্নের উত্তরে। এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে এটা, অর্থাৎ এই কি হবে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ r = 15 সেন্টিমিটার এবং বৃত্তচাপটা এবং যে বৃত্তটা এখানে আমাদের হতো পুরোটা কমপ্লিট করলে আমাদের m হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে PQ চাপ বৃত্তের কেন্দ্রে যে কোনো কোণ হলো তা হলো PM 30 ডিগ্রি। এজন্য লেখা আছে θ = 30 ডিগ্রি। সুতরাং বৃত্তচাপ PQ এর দৈর্ঘ্য হবে, আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র তা হলো πr θ / 180। একটা যখন সূত্র লেখো তখন আমরা এখন এরপরে যখন মান বসাবো
তখন উদ্দীপক যে মানটি উল্লেখ থাকবে সেন্টিমিটার কিংবা মিটার সেটা আমাদের লিখতে হবে। এখানে আমরা পাই এর মান বসালাম 3.1416, আর এর মান বসালাম 15, থিটার মান 30 ডিভাইডেড বাই 180। যেহেতু মানগুলো বসানো হলো এর জন্য আমাদের একক ব্যবহার করতে হবে। এখন যদি আমরা সেন্টিমিটার এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিই, ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বসাই অর্থাৎ ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে মানটা চলে আসবে আমাদের 7.854 সেন্টিমিটার। যেহেতু আমাদের এখানে পাই আছে এই জন্য আমাদের মানটা ট্রাই করতে হবে। এবার আসা যাক উদ্দীপকের আলোকে খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে উল্লেখ করা আছে উদ্দীপকের সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রে লক্ষ্য করলে দেখা যায় দুটো অংশ, একটা হলো MN OP এবং অবশিষ্ট চিত্র হলো আমাদের বা অংশ হলো MEP। এই দুটো অংশের সমষ্টি অর্থাৎ দুটো অংশের যোগফল করে আমাদের আলাদা আলাদা ক্ষেত্রফল অর্থাৎ দুটো অংশের ক্ষেত্রফল আলাদা আলাদা নির্ণয় করে এদের সমষ্টি করলে আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো। আমরা প্রথম এখানে উপরে MEQ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছি। তো এখানে পয়েন্ট সূত্র হতে MEQ বৃত্তাংশের ক্ষেত্রফল, আমরা যদি বৃত্তাংশের ক্ষেত্রফলের যে সূত্র তা হলো থিটা ডিভাইডেড বাই 360 এখানে হলো পাই আর স্কয়ার। এখন আমরা যদি মানগুলো বসাই থিটা পরিবর্তে 30, পাই পরিবর্তে 3.1416 এবং আর এর পরিবর্তে 15, এখানে স্কয়ার 15 স্কয়ার আর নিচে 360। এখন যদি আমরা মান বসালাম অতএব আমরা একক হিসেবে লিখলাম বর্গ সেন্টিমিটার। এখন ক্যালকুলেটরের সাহায্যে মানটা চলে আসলো আমাদের 58.905 বর্গ সেন্টিমিটার। আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেলে এখন আমরা আসবো নিচের চিত্রটায়, অর্থাৎ নিচের চিত্র বলতে এখানে MN OP। চিত্রে লক্ষ্য করলে দেখা যায় যেহেতু এখানে MN আমাদের 12 সেন্টিমিটার এবং MP 15 সেন্টিমিটার। তো এখানে আমাদের এই চিত্রে MN OP হলো আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো আমাদের 15 সেন্টিমিটার, প্রস্থ হলো 12 সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান বসালাম 15, প্রস্থের মান বসালাম 12। একখানে যদি আমরা গুণ করি চলে আসে 180 বর্গ সেন্টিমিটার। অতএব সম্পূর্ণ তলের ক্ষেত্রফল আমরা দেখতে পারবো। প্রথম আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল প্লাস এরপরে বর্গের ক্ষেত্রফল একত্রে আমরা প্লাস করে পেয়ে যাই 238.905 বর্গ সেন্টিমিটার। অতএব নির্ণীয় ক্ষেত্রফল চলে আসছে আমাদের 238.905 বর্গ সেন্টিমিটার। আমাদের খ নম্বর সৃজনশীল শেষ। এখন আমরা আসবো গ নম্বর সৃজনশীল অংশ। সৃজনশীল প্রশ্নের গ নম্বর উল্লেখ করা আছে MN OP আয়তক্ষেত্রের প্রস্থ 3 মিটার বেশি হলে এটি একটি বর্গ হতো, অর্থাৎ আমাদের MN OP যে আয়তক্ষেত্রটি আছে এটা বর্গ হতো। কোন ক্ষেত্রে? যখন আমরা প্রস্থটা 3 মিটার বেশি করে লিখতাম, অর্থাৎ বেশি করে আঁকা হতো। অর্থাৎ এখানে প্রস্থ উল্লেখ করা আছে 12, আর যদি এর সঙ্গে আমরা 3 যোগ করি তাহলে 12 + 3 আমরা পেয়ে যাব 15, অর্থাৎ সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আমাদের একই মান আসবে। একই মান আসলে এটা বর্গ হতো। তাই উল্লেখ করা আছে প্রস্থ 3 গুণের বেশি হলে এটি একটি বর্গ হতো। যে বর্গটি হতো সেই বর্গটি যদি একটি বৃত্ত অন্তর্লিখিত হয় বা অন্তর্লিখিত হলে ওই বৃত্তের পরিধি নির্ণয় হয়। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হলো প্রস্থের সঙ্গে 3 যোগ করব। অতএব লেখা আছে যে কয়ের চিত্রে আমরা MN OP আয়তক্ষেত্র কয়ের চিত্র আমাদের MN OP আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেন্টিমিটার বেশি হলে আয়তক্ষেত্রটি বর্গাকার করবে। এক্ষেত্রে বর্গটির বাহুর দৈর্ঘ্য আমাদের দাঁড়াবে 15 সেন্টিমিটার এবং বর্গটির ক্ষেত্রফল হবে 50 হোল স্কয়ার, অর্থাৎ যা পাবো আমরা 225 বর্গ সেন্টিমিটার। ঘনীভূত বর্গের এক বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, সুতরাং বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো a স্কয়ার বর্গ সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু 225। এখন যদি আমরা ওই পাশটা বর্গমূল করে দিই তাহলে এর মান চলে আসে 15 সেন্টিমিটার। আমরা সাইড নোটে দিতে পারি বর্গমূল করে। অতএব বর্গের পণ্য আমাদের বর্গের পণ্যের সূত্র তা হলো a স্কয়ার টু এর মান বসালাম 15 ইনটু স্কয়ার টু সেন্টিমিটার। এখন আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের পণ্য
বৃত্তের ব্যাসের সমান। অর্থাৎ আমরা যদি একটা বৃত্তের ভিতরে একটা বর্গ অঙ্কন করি তাহলে ওই বর্গের যে কর্ণ তা হবে আমাদের বৃত্তের ব্যাসের সমান। কিরূপ? যেমন এটা যদি বর্গ হয় আর ঠিক বর্গের ভিতরে আমি যদি একটা বৃত্ত এঁকে দিই, এটা যদি বৃত্ত অন্তর্লিখিত বর্গ, তাহলে আমাদের বৃত্তে অন্তর্লিখিত বর্গ অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বৃত্তটা এটা বৃত্ত যদি হয় আর এর ভিতরে আমরা বর্গ হিসাবে তার রেখাটি দেব। কতটা এখন এখানে একটা বৃত্তে অন্তর্লিখিত বর্গ বলি কিংবা বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র বলি না কেন, এর কোণটা আমাদের বৃত্তের ব্যাসের সমান হবে। অর্থাৎ এখানে আমাদের বৃত্তের যে ব্যাস তা হলো এই চিত্রে, এই আমরা চিত্রে যদি লক্ষ্য করি তাহলে এটা হলো আমাদের বর্গের কোণ এবং এটাই হলো আমাদের বৃত্তের ব্যাস। তো তাই লেখা আছে এখানে যে আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত বর্গের কোণ বৃত্তের ব্যাসের সমান। যদি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাস হবে 8 সেন্টিমিটার। অর্থাৎ এইটা যদি আমাদের বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের ব্যাস হবে আমাদের পুরাটা 2 সেন্টিমিটার। যেহেতু বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান আর বর্গের কর্ণ আমরা ইকুয়াল টু a স্কয়ার অফ 2, অতএব আমরা এখন দেখতে পারি 2r ইকুয়াল টু 15 স্কয়ার অফ 2। এখন আমাদের টার্গেট আমরা ফ্রি করে দেব, আর যদি আমরা বাম পাশে রেখে দেই তাহলে r এর সহগ আছে তা ডিভাইড হয়ে যাবে। শুরু করে ক্যালকুলেটর সাহায্য নিলে পরে আমাদের মানটা চলে আসে 10.607 সেন্টিমিটার। আমাদের জানতে চাওয়া হয়েছে বৃত্তের পরিধি। এখন কিন্তু আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব বৃত্তের পরিধি এখন আমরা নির্ণয় করতে পারবো। আমরা জানি বৃত্তের পরিধির যে সূত্রটা হলো 2 পাই r। আমাদের কি থাকলো, এখন পাই মান বসালাম এবং r এর মানটাও এখানে বসালাম। ক্যালকুলেটরের সাহায্যে যে মানটা চলে আসলো তা হলো আমাদের 66.65 সেন্টিমিটার। এখন আমরা এককটা যেহেতু আমাদের এখানে যেহেতু পাই মান ব্যবহার করতে অতএব প্রায় থাকবে, অতএব দেখা গেল সুতরাং নির্ণয় বৃত্তের পরিধি 66.65 সেন্টিমিটার প্রায়। এখন হোমওয়ার্কে আসা যায়। হোমওয়ার্ক হিসেবে এই সৃজনশীলটা এখানে তুলে ধরা হলো। সৃজনশীলের উদ্দীপক হিসেবে কোনো এখানে চিত্র উল্লেখ করা আছে। চিত্রে দেখা যাচ্ছে যে বেলুনের চিত্র, যার উচ্চতা h 12 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ r 5 সেন্টিমিটার। এখন আমাদের এখানে যে 5 সেন্টিমিটার এটা আমরা বাংলায় লিখে দিই 5 সেন্টিমিটার। এখন এর আলোকে আমাদের প্রশ্নটা হলো, অর্থাৎ চিত্রের সঙ্গে সংগতি রেখে লেখা হয়েছে লোহার তৈরি একটি সিলিন্ডার চিত্রে দেখানো হয়েছে যার ব্যাসার্ধ r 5 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার। এর আলোকে কর্ণপাত সৃজনশীল হলো একটি বৃত্ত করার ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার এবং যার বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ। কর্ণপাত সিলিন্ডারটির বা বেলুনটির সমগ্র স্তরের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। গণনার যদি কোনো সমান্তরিক সন্নিহিত বাহু যথাক্রমে h ও r হয়, অর্থাৎ h বলতে এখানে আমাদের উচ্চতা h 12 সেন্টিমিটার এবং r বলতে আমরা উল্লেখ করেছি r এবং একটি কর্ণ 10 সেন্টিমিটার হয়, তবে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে গ নম্বর যে সৃজনশীল প্রশ্নটা আছে এর আলোকে আমাদের ক্লাসে প্রথম দ্বিতীয় ক্লাসে আমরা এই ধরনের একটা প্রশ্নের সমাধান করেছি, অতএব এই প্রশ্নের সমাধান তোমাদের অসুবিধা হবে না। আর অন্যদিকে এখানে ক নম্বর যে প্রশ্নটা আছে এখানে এটাও তোমরা পারবা, অসুবিধা হবে না। আর এখানে একটা জিনিস হলো কি, বৃত্তকলা লেখা আছে, বৃত্তকলা বা বৃত্তাংশ একই জিনিস, অতএব বৃত্তকলা বলতে হয়তো তোমরা ভাববা যে বৃত্তকলা বা বৃত্তাংশ। তোমরা এই হোমওয়ার্কটা সম্পূর্ণ করে আগামী 2 দিনের মধ্যে আমাদের বাংলা স্কুলের ফেসবুক পেজে পাঠাতে পারবে। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।